আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি, যে অধ্যায়টার নাম গতি, সেই অধ্যায়ের উপরে পঞ্চম লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে এই অধ্যায়ের উপর আমাদের 4টা লেকচার অনুষ্ঠিত হয়েছে এবং সেই 4টা লেকচারে আমরা তরুণ পর্যন্ত যা যা থিওরি ছিল বা থাকা সম্ভব সেগুলো পড়ে ফেলেছি। আজকে আমরা কি করব, আজকে এই অধ্যায়ের জন্য ম্যাথ করতে যেই সূত্র যেভাবে জানা দরকার, যতটুকু প্রয়োজন আমরা সেই সূত্রকে সেভাবেই শিখে ফেলব এবং এই সূত্র শেখার পরে আমাদের আসলে আর কোনো ম্যাথে বাদবে না। আমি তোমাদেরকে সেভাবে ম্যাথগুলো করাই দিব। তো আসো, সেই সূত্রগুলো করার আগে আমরা কিছু খ নম্বর টাইপের প্রশ্নের সমাধান বুঝি বা বোঝার চেষ্টা করি। আমরা এতদিন যা শিখে আসলাম তার উপরে ভিত্তি করে। তা দেখো, প্রথম প্রশ্ন আমাদের বলতেছে, মনে করো সুতায় পাথর বেঁধে তুমি সেটাকে মাথার উপর দিয়ে ঘোরাচ্ছ, পাথরটি সমবেগে নাকি সমদ্রুতিতে ঘুরবে? আচ্ছা, মনে করো এরকম, তাহলে সুতায় যখন পাথর বাঁধবা তখন পাথরটা নিশ্চয়ই এরকম একটা পথে ঘুরবে, তাই তো? পাথরটা নিশ্চয়ই এরকম একটা পথে ঘুরবে না? পাথর পাথর যেরকম একটা পথে ঘুরবে, এটাই তো সেই পথ, পাথরের ঘূর্ণন পথ, তাই না? বুঝতেই তো পারছো। তাহলে মনে করো এই যে এখানে আছে সেই পাথর, তুমি এখানে দাঁড়ায়ে তোমাকে যদি আঁকাতে চাই, আমি কি আঁকাতে পারবো? মনে করো এখানে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এখানে দাঁড়ায় পাথরটাকে তুমি এইভাবে ঘোরাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো তো, পাথর যখন এইভাবে ঘুরবে, তুমি এতটুকু শিওর যে পাথরের বেগ তুমি আস্তে আস্তে কি করছো, বাড়াচ্ছ। আস্তে আস্তে না বাড়ালে পাথর একসময় ঘোরে না। তখন মাথার উপরে যখন সেটাকে ঘোরাচ্ছ, একসময় মানে ঘুরাইতে ঘুরাইতে সেটা একদম বেগটা কিন্তু স্থির হয়ে যায়। তার সাথে তুমি চাইলে আর বেশি বেগ বাড়াইতে পারো না। আমি তোমাকে একটু ক্লিয়ারভাবে বলি। দেখো, আমাদের এখানে প্রথম কথা, এখানে আছে দুইটা শব্দ, একটা হচ্ছে আমাদের দেখো সমবেগ, আর একটা আছে কি বলতো, সমদ্রুতি। এখন আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের সমবেগ আর সমদ্রুতিকে চিনতে হবে। আমরা সমদ্রুতি কাকে বলি আর সমবেগ কাকে বলি? আসলে দেখি, সমবেগ অর্থাৎ যেখানে দিক ও মান ক্যালকুলেট করা লাগবে, কারণ বেগের মধ্যে বেগ একটা ভেক্টর রাশি, তার মানে দিক এবং মান ক্যালকুলেট করা লাগবে। সমদ্রুতি, এখানে শুধু মান ক্যালকুলেট করা লাগবে। দেখো, সমবেগ মানে বেগের মান সবসময় সেম, তার মানে দিক এবং মানকে অলওয়েজ কি থাকা লাগবে বলো তো? অলওয়েজ সেম, সেম থাকা লাগবে, মানে সমান থাকা লাগবে, একই কথা। আর সমদ্রুতি মানে কি, এই মানের মানে মানে এই সমদ্রুতির যে মান, এটাকে অলওয়েজ সেম থাকা লাগবে। এই হচ্ছে কন্ডিশন। এখন পাথরকে যখন তুমি এখান থেকে এদিক বলে ঘোরাচ্ছ, কি হচ্ছে একটু খেয়াল করো। পাথরের দিক, শোনো, যখন যে কোনো বৃত্তাকার পথে স্পর্শকের নাম শুনছো, মানে বৃত্তের স্পর্শকের নাম শুনছো? বৃত্তের স্পর্শকের নাম যদি শোনো, আমার জন্য সুবিধা আর কি। দেখো, তুমি যদি কোনো বৃত্তাকার পথ নাও, বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তুকে ঘুরাইতে থাকো, তাহলে ওই বৃত্তে মানে ওই যে বস্তু যাকে ঘোরাচ্ছ তার দিক হবে সবসময় বৃত্তের যেই বিন্দুতে আছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে বস্তু যদি আমাদের এখানে থাকে, স্পর্শক নিশ্চয়ই এই দিক বরাবর হবে, যদি বস্তুকে আমরা এই দিক বরাবর ঘোরাই আর কি। মানে বস্তুকে যদি আমরা এই দিক বরাবর ঘোরাই বা এই দিক বরাবর ঘোরাই, তাহলে কি হবে বলো তো? দিকটা সবসময় এরকম স্পর্শক বরাবর হবে। তার মানে বস্তু যখন মনে করো এইখানে থাকবে আর কি, মনে করো বস্তুটা এখান থেকে এখন এখানে চলে আসছে, তাহলে কি এবার বলো তো দিক কোন দিকে থাকবে? স্পর্শক বরাবর। তার মানে এই যে এরকম একটা দিক বরাবর থাকবে। বুঝতে পারছো? বস্তুর মানে দিক, বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর দিক সবসময় কি থাকে বলো তো? স্পর্শক বরাবর থাকে। তাহলে দেখো তো, প্রতি মুহূর্তে এই বস্তুর অবস্থান চেঞ্জ হচ্ছে, তার মানে কি দিকটাও চেঞ্জ হচ্ছে। এটা এটা বলা যায়? দেখো, এটা এটা বলা যায় না? দেখো, বস্তু যদি এবার এখানে থাকে, বস্তু মনে করো আমাদের এইখানে আছে, তাহলে বস্তু যদি আমাদের এইখানেই থাকে ধরো, তাহলে এখন দিক কোন দিক বরাবর হবে তুমি নিজেই বলো? এই দিক বরাবর হবে, তাই না? স্পর্শক বরাবর। হ্যাঁ, তার মানে কি, যখনই দেখো আমাদের বস্তুর অবস্থান চেঞ্জ হচ্ছে, বস্তু একবার এই বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে এখানেও আসবে। যখনই বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তখনই কি পরিবর্তন হচ্ছে? আসলে দিকের পরিবর্তন হচ্ছে। তার মানে কি সমবেগে চলা সম্ভব না? কেন? কারণ দিকটা কিন্তু সেম থাকতেছে না। মনে করো মান সেম থাকতেছে, মানটা আমাদের ফিক্স থাকতেছে, কিন্তু দিক কি হচ্ছে বলো তো? দিকটা পরিবর্তিত হচ্ছে। দিক যেহেতু পরিবর্তিত হচ্ছে, তার মানে কি এটা বলো তো কিসে চলা সম্ভব না? এটা আমাদের সমবেগে চলা সম্ভব না। আমি কি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি? সমবেগে চলা সম্ভব না।
তাহলে সমুদ্রতে চলতে পারে? হ্যাঁ পারে তো। কারণ কি, সমুদ্রতে মানে শুধুমাত্র মান ঠিক ঠিক থাকা লাগবে। একটা বস্তুকে তুমি যখন ঘোরাবা দেখবা একটা বেগে ঘুরতে শুরু করার পরে সেটাকে তুমি চাইলে ওসে বেশি বেগ দিতে পারতেছো না। তার মানে কি ওই জায়গাটায় মানটা ফিক্সড, মানে এটার মান ফিক্সড রাখা যায়, আসলে দিক ফিক্সড রাখা যায় না। মানকেও তুমি চাইলে এদিক ওদিক করতে পারো, কিন্তু আসলে মানটাকে ফিক্সড রাখা যায়, চাইলে দিকটাকে ফিক্সড রাখা যায় না। যখনই বস্তুর অবস্থানে পরিবর্তন হবে তখনই কি হবে, তখনই আমাদের ওই দিক পরিবর্তন হবে। তার মানে কি সমবেগে চলবে না। দিক পরিবর্তন হওয়া মানে সমবেগ পরিবর্তিত হওয়া। কারণ কি বেগ জিনিসটা দিক এবং মান দুইটার উপরে নির্ভর করে। তার মানে তখন এটা কি সমদ্রুতিতে চলা সম্ভব, সমদ্রুতিতে চলা সম্ভব। তো ঠিক আছে ভাই, আপনি বুঝাইলেন, আমরা বুঝলাম। পরীক্ষায় কিভাবে লিখব? পরীক্ষায় এভাবে লিখবেন। পরীক্ষায় কিভাবে লিখবেন? পরীক্ষায় এভাবে লিখবেন যে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ থাকা সম্ভব। একটি বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে পরিধি বরাবর ঘুরতে থাকে তবে বস্তু সমদ্রুতিতে চললেও সমবেগে চলে না। এক্ষেত্রে প্রতি মুহূর্তে দিকের পরিবর্তন হয় বলে বস্তুটির বেগও পরিবর্তিত হয়। এই তাই বস্তুটি সমদ্রুতিতে চললেও সর্বদা ত্বরণ থাকে। এই কথা বাদ দেন, মানে এখানে তো জানতে চাইছে যে সমদ্রুতিতে ঘুরবে নাকি সমবেগে ঘুরবে। আপনি ব্যাখ্যা দিয়ে দিবেন, যেহেতু সমবেগের ক্ষেত্রে দিক পরিবর্তিত হচ্ছে, এই চিত্রটা আঁকা দিলে সবচেয়ে বেশি খুশি হবে। চেষ্টা করবেন একটা চিত্র আঁকায় দেওয়ার, তারপরে একটু ব্যাখ্যা দিয়ে দেবেন। যেহেতু দেখতে পাচ্ছেন যে যখনই বস্তুর অবস্থানে পরিবর্তিত হচ্ছে দিকের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সমবেগে চলা সম্ভব না, কিন্তু মান ফিক্সড রাখা সম্ভব বা মান একই রাখা সম্ভব, সেজন্য এটা সমদ্রুতিতে চলবে বা চলতে পারে। ওকে, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা 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 আপাতত তুলতে দিচ্ছি না, আপনি ক্লাস শেষ হলে আপনি ফাঁকা যে জায়গা রাখবেন ওখানে তুলে নেবেন। ওকে, আসেন আপাতত এবার দেখি সমবেগে চলমান কোনো বস্তু ত্বরণ থাকে না কেন। এখানে দেখেন তো প্রথমে কি বলতেছে, প্রথম কথা হচ্ছে আমাদের সমবেগে। এখন প্রথম কথা হচ্ছে সমবেগে, এখানে একটু দেখি আসেন। এখানে আমাদের বলতেছে যে সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না কেন। ভাই আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন, ঠিক আছে, সেই হয়েছে প্রশ্নটা। আসেন দেখি প্রশ্নে আসলে কি বলতেছে। সমবেগে চলতেছে, এর অর্থ কি বলেন তো? এর অর্থ হচ্ছে, মনে করেন এই বস্তু, আমাদের একটা বস্তু এই বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, এইখান থেকে এইখানে যাবে, ঠিক আছে। এখন এইখান থেকে যখন এইখানে যাবে তার মানে কি আমাদের বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে যাবে। তার মানে এই অবস্থানে সমবেগ মানে কি সবসময় বেগের মান কি থাকবে? এ মূলত সমবেগ মানে কি সবসময় বেগের মানটা সেম থাকবে, সবসময় বেগের মান সেম থাকবে। তার মানে সে যদি এখানে ইউ বেগে যায়, আদি বেগে আমরা ইউ ধরলাম, তাহলে এখানে এসে তার বেগটা মনে করো ভি হবে, কিন্তু এই শেষ বেগটাও তার আদি বেগের সমানই হবে। কেন? কারণ সে তো সমবেগে চলতেছে। সমবেগে চলা মানে কি সবসময় বেগের মানটা সেম থাকবে। তার মানে এই বিন্দুতে বেগের মান যদি ইউ হয়, বি বিন্দুতেও বেগের মান ইউ হবে। আমি আপনাকে সংখ্যা দিয়ে বুঝালে আপনি আরও ভালো বুঝবেন। মনে করেন শুরুতে সে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, একটা নির্দিষ্ট সময় পর বি বিন্দুতে যখন আসবেন তখনও দেখবেন সে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। ধরেন এ থেকে বিতে আসতে তার যে টাইম লাগলো সেটা হচ্ছে যে টি। তাহলে এখন দেখেন আমাদেরকে বলতেছে যে ত্বরণ থাকে না কেন। এখানে কি বলতেছে বলেন তো? ত্বরণ থাকে না কেন? আসেন ত্বরণ কেন থাকে না সেটা আমরা ত্বরণের সূত্র থেকেই বলে দিতে পারবো। কীরকম? যে আমরা এ সমান কি জানি বলেন তো? এ সমান জানি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, তাই তো? এটা আমরা জানি। হ্যাঁ, এবার আসেন মান বসান। আপনি দেখেন তো ভি এর মান কার সমান? ইউ। তাহলে ইউ, আর ইউ তো ইউই, আর নিচে ছিল টি। ইউ থেকে ইউ বাদ দিলে কত থাকে? শূন্য। শূন্য, নিচে ছিল টি। শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্যই হয়। তার মানে কি দেখেন তো এখানে এই সমান হচ্ছে শূন্য। তাহলে সমবেগে চললে ত্বরণের মান কত হয়? শূন্য হয়। ত্বরণের মান শূন্য মানে কি ত্বরণ আছে না ত্বরণ নাই? ত্বরণ নাই। তাহলে এখানে আপনি লিখে দিবেন যে ত্বরণ নাই। ত্বরণ এইটুকু লিখলে হবে? এটুকু আপনি লিখবেন না, আপনাকে তো বুঝাইলাম। আপনি লিখবেন এই যে এটা, ঠিক আছে, একই কথা। এখানে ওটাই লেখা আছে, আমি যেটা করে দিলাম আর কি, ঠিক আছে। মানে সমবেগে চলা মানে শুরুতে যেই বেগ শেষেও শেষ বেগ, তার মানে আদি বেগ আর শেষ বেগ সমান, মানে ইউ ইজ ইকুয়াল টু ভি অথবা ভি ইজ ইকুয়াল টু ইউ। সেখান থেকে আপনি মান বসাই দিবেন, ক্যালকুলেশন করবে, এইভাবে উত্তরটা পরীক্ষায় লিখবেন। বুঝেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা যে বুঝতে পারছেন এতে আমি খুবই খুশি, আনন্দিত। আচ্ছা, এবার দেখেন, এরপরে আসেন এবার সমদ্রুতিতে চলমান কোনো বস্তু ত্বরণ থাকা সম্ভব কিনা। এখানে কি বলতেছে বলেন তো? সমদ্রুতিতে চলমান কোনো বস্তু ত্বরণ থাকা সম্ভব কিনা। তো দেখি আসেন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা এটার জন্য আগের উদাহরণটাই ব্যবহার করতে পারি, কেন? এই উদাহরণটা অনেক সুন্দর। আসেন এটা কপি করে নিই, কপি করতে পারবো না।
ইভিএসের সমস্যা। আসেন এটার প্রশ্নের উত্তর করি। তাহলে মনে করেন আগে যে উদাহরণ নিয়েছিলাম ওইটাই নিব। মনে করেন এই হচ্ছে আমাদের সেই বৃত্তাকার গতিপথ, আর এখান থেকে আমরা একটা বস্তুকে ঘুরামু। কোত্থেকে ঘুরামু? এন থেকে এনে ঘুরামু। ঠিক আছে, আসেন ঘুরাই। তাহলে মনে করেন বস্তু যখন আমাদের এখানে থাকবে তখন বস্তুর যেই গতির দিক হবে সেটা কোন দিক বরাবর হবে? কোন দিক বরাবর হবে? এখান থেকে নিশ্চয়ই তার স্পর্শক বরাবর, মানে বৃত্তকে ছুঁয়ে চলে যাবে, ছেদ করবে না, এইকে বলে আমাদের স্পর্শক। তাহলে বস্তু মনে করেন এবার আমাদের এই আনে আছে, বস্তু তাহলে এই আনে ছিল, তাহলে দিক ছিল এই বরাবর। বস্তু যদি এবার আরেকটু সামনের দিকে আগায়, মনে করেন সামনের দিকে আগায় এনে আসলো, তার মানে কি তখন বস্তুর যে কেন্দ্র থেকে দূরত্ব, এটা কিন্তু আপনি অন্য পার্সপেক্টিভ থেকে দেখছেন। এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সমান, আপনি বুঝতে পারছেন আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন? আমি আপনাকে বলি এই দূরত্বটা আর এই দূরত্বটা আপনি সমান। এই পথটা কিন্তু বৃত্তাকার। আমি এটাকে উপর থেকে বা এক সাইড থেকে দেখতেছেন জন্য বৃত্তাকারটাকে বৃত্তাকার মনে হচ্ছে না, কিন্তু এই পথটা কিন্তু আসলে বৃত্তাকার, বুঝছেন? একটা বস্তুকে ঘুরাইলে তো সেই যে কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখেই ঘুরবে, তার মানে কি বলেন তো? সে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। মানে পথটা আসলে এরকম, কিন্তু আপনি এমন একটা পার্সপেক্টিভ থেকে দেখতেছেন যেটাকে বৃত্তাকার মনে না হয় এরকম মনে হচ্ছে, একটু বোঝার সুবিধার্থে আর কি। বৃত্তাকার কখন দেখবেন? একদম উপর থেকে যদি দেখেন তাই এরকম দেখবেন, আর একটু যদি নিচ থেকে দেখেন তাহলে এরকম দেখবেন। আপনি কি ফিল করতে পারছেন যে এই পথটা কেন এরকম দেখতে লাগছে? পথটা কিন্তু বৃত্তাকার। ঠিক আছে, তাহলে এবার দিক হবে নিশ্চয়ই এই দিক বরাবর, তাই না? আসেন আর একটা দেখাই, তাহলে মনে করেন ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে মনে করেন যে এখানে আসলো, তাহলে তার যে পথ হবে সেটা নিশ্চয়ই হবে আমাদের এই দিক বরাবর। এই দিক বরাবর কেন? কারণ বৃত্তের স্পর্শক বরাবর সবসময় দিক হবে। তার মানে দেখেন এই জায়গাটাই যে বস্তুটা আমাদের এই যে এই পথ থেকে এই পথে ঘুরতেছে, এই বস্তুটা নিশ্চয়ই চাইলে মান, মানে যেই বেগে ঘুরতেছে, মানে যেই দ্রুতিতে ঘুরতেছে সেই মানটা ফিক্সড রাখা যায়। তার মানে মান ফিক্সড রাখা সম্ভব, মান ফিক্সড, তাই তো? কিন্তু দেখেন কি দিক ফিক্সড আছে? দিক কিন্তু ফিক্সড নাই। যখনই বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে তখনই কি হচ্ছে বলেন তো? যখনই বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে তখনই আমাদের দিকের পরিবর্তন হচ্ছে, তাই তো? দিকের পরিবর্তন। এখন দেখেন মান ফিক্সড, এটার অর্থ হচ্ছে সে সমদ্রুতিতে চলতে সক্ষম, সমদ্রুতিতে চলতে সক্ষম। দিক পরিবর্তন হচ্ছে এর অর্থ হচ্ছে এখানে বেগের পরিবর্তন হচ্ছে, তাই না কি? দেখেন মান ফিক্সড কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে। যখন দুইটাই পরিবর্তিত হবে তখন কি হবে বলেন তো? যখন মানে একটা যে কোনো একটা, দেখেন ভেক্টর রাশি পরিবর্তনের কয়টা নিয়ম শিখেছিলেন? 3টা। হয় মানকেই পরিবর্তন করতে হবে, অথবা দিককে পরিবর্তন করতে হবে, অথবা মান এবং দিক উভয়কে পরিবর্তন করতে হবে। তার মানে যে কোনো একটা পরিবর্তিত হলেই তো ভেক্টর রাশি পরিবর্তিত হয়। দেখেন এখানে মান ফিক্সড আছে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, তার মানে কি ভেক্টর রাশিটা পরিবর্তন হবে। তার মানে কি এই জায়গাটায় আমাদের এলো, আমরা কি সমবেগ পাবো? এই জায়গাটায় কি আমরা সমবেগ পাবো? সমবেগ কিন্তু পাবো না। কেন পাবো না? কারণ দেখেন মান ফিক্সড হলেও দিকের পরিবর্তন হচ্ছে, আর দিকের পরিবর্তন হওয়ার কারণেই বেগের পরিবর্তন হচ্ছে, তাই আমরা এই জায়গাটায় সমবেগ পাবো না। দেখেন যেখানে বেগের পরিবর্তন আছে তার মানে কি এখানে যদি আমাদের বেগ ইউ হয়, এখানে এসে বস্তুর বেগ ভি, ইউ আর ভি সেম না, এটা কিন্তু বেগ, এটা কিন্তু দ্রুতি না। তার মানে কি দেখেন তো এখান থেকে আমরা একটা ত্বরণ পাবো না। ত্বরণ পাবো কি বলেন তো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, কারণ এটা তো সেম না, দুইটা আলাদা। তার মানে এখান থেকে একটা ত্বরণ পাওয়া সম্ভব কি সম্ভব না? এখানে তো আর কাটাকাটি যাচ্ছে না। এখানে কি কাটাকাটি যাচ্ছে? এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না। এখানে কিন্তু একটা মান আপনি অবশ্যই পাবেন। কেন পাবেন? কারণ দিক পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয়, আর সমবেগ থাকে না। বেগের যখন পরিবর্তন হয় তার মানে এই পয়েন্টে যদি বস্তুর বেগ ইউ হয়, এই পয়েন্টে গিয়ে বস্তুর বেগ অন্য একটা বেগ হবে, ধরে নিলাম ভি হবে। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যদি ত্বরণ নির্ণয় করতে চান সেটা আপনি কি করবেন? এই সমান ভি মাইনাস ইউ বাই টি। দেখেন ভি পরিবর্তিত, ভি আর ইউ কিন্তু সেম না, যার কারণে এখানে একটা ত্বরণ আপনি পাবেন। ঠিক আছে? তার মানে কি ত্বরণ পাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। ত্বরণ পাওয়া সম্ভব। তাহলে লিখবেন অতএব ত্বরণ পাওয়া সম্ভব। ত্বরণ পাওয়া সম্ভব। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো ব্যাখ্যাটা কীভাবে দিবেন? এইভাবে দিবেন আর কি। এখানে সুন্দরভাবে লেখা যায় সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকা সম্ভব।
কেন দেখেন, আমি কথাটা বুঝতে পারছেন? সমুদ্রগতিতে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকা কেন সম্ভব? কারণ দ্রুতির মান সেম থাকছে কিন্তু দিক তো আসলে সেম থাকতেছে না, মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, তার মানে সমবেগ সম্ভব না। সমবেগ সম্ভব না হলে এটা অসমবেগ, আর অসমবেগের ক্ষেত্রে অবশ্যই ত্বরণ পাবেন। এই যেমন এখানে বলছে একটি বস্তু যদি বৃত্তাকার পথে সমুদ্রগতিতে পরিধি বরাবর ঘুরতে থাকে তবে বস্তুটি সমুদ্রগতিতে চললেও সমবেগে চলে না, কারণ দিকের পরিবর্তন হয়। এক্ষেত্রে প্রতি মুহূর্তে দিকের পরিবর্তন হয় বলে বস্তুটির বেগেরও পরিবর্তন হয়, তাই বস্তুটি সমুদ্রগতিতে চললেও সর্বদা ত্বরণ থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। না বুঝতে পারলে বললেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আসলে এই এখানকার কি বলেন তো, এখানকার হচ্ছে আমাদের ত্বরণ থেকে যে ধরনের জ্ঞানমূলক প্রশ্নগুলো খ নম্বরে আসে, এইটুকু জেনে যাবেন। ত্বরণ থেকে যদি কোনো জ্ঞানমূলক প্রশ্ন আপনাকে দেয় আপনি উত্তর করে আসতে পারবেন, এতটুকু সুন্দরভাবে বুঝে যাবেন। আসে না, আমরা দুইটা ম্যাথ করি, এতে হলো বাচ্চা টাইপের ম্যাথ, এসব ম্যাথ পরীক্ষায় আসে না। পরীক্ষায় কিন্তু এসব ম্যাথ আসে না আসলে, পরীক্ষায় বড় বড় ম্যাথ আসেন তাও একটা করি। এখানে বলতেছে একটি গাড়ির বেগ এত 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পর 25 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? তাহলে দেখেন এখানে এখানে আপনি কি করবেন বলেন তো? এখানে গাড়ির বেগ, এখানে গাড়ির বেগ কত? এই যে এই শুরুতে দেখেন তো, এই যে এটা শুরুতে বেগ দেওয়া না? আচ্ছা, কারোর কথা ইকো হচ্ছে। কার কাছ থেকে নয়েজ আসতেছে? আচ্ছা দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, আমি আপনাকে মিউট করে দিয়েছি, আপনার যখন দরকার আবার হলো আনমিউট করে কথা বলি। মিফতাহুল জান্নাত, আপনার কাছ থেকে ইকো আসতেছে। আচ্ছা এবার দেখেন তো, এখানে আমাদের যে শুরুতে একটা বেগ দেওয়া আছে, গাড়ি এত বেগ থেকে সুষমভাবে যাত্রা শুরু করে, তার মানে এখান থেকে তার যাত্রা শুরু হয়েছে, তার মানে কি এখান থেকে যদি যাত্রা শুরু হয় এটা তার শুরুর বেগ। আর শুরুর বেগকে আপনি কি বলেন বলেন তো? আদিবেগ, তাই তো? তাহলে এখানে আপনি লিখবেন আদিবেগ ইউ সমান 10 ms ইনভার্স 1। এই তো সুষমভাবে বৃদ্ধি পেয়ে, এখানে সময়ের মান দেওয়া আছে, তার মানে সময় লিখেন, সময়, এটা আপনি এখন কত দেখেন, সময়ের মান দেওয়া আছে 5 সেকেন্ড, ভালো কথা। তারপরে এখানে শেষ বেগ, এই ইকো হচ্ছে, মাইকটা অফ করেন, মানে স্পিকারটা মিউট করেন আর কি। শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং ভি এর মান এখানে দেওয়া আছে দেখেন 25 মিটার পার সেকেন্ড। কীভাবে বুঝবেন? আপনি উদ্দীপকটা পড়বেন, শুরুতে একটা বেগ দেওয়া থাকবে, এটাকে আপনি আদিবেগ বলবেন, শেষে দেখবেন এই যে 5 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে 25 মিটার পার সেকেন্ড হয়, তার মানে এটা শেষ বেগ। আর এখানে সময়ের মান দেখেন দেওয়া আছে 5 সেকেন্ড। ওকে, এই তথ্যগুলো দেওয়া ছিল এবং আমাকে বলেছে গাড়িটির ত্বরণ বের করো। তাহলে লিখবেন অতএব ত্বরণ ইজ ইকুয়াল টু হোয়াট, তারপরে আপনি কি করবেন, এইভাবে একটা দাগ দিয়ে দিলেন ধরেন, তারপরে লিখবেন আমরা জানি, আমরা জানি। আপনি কি জানেন? আপনি জানেন হচ্ছে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। থ্যাংক ইউ। তাহলে ভি এর মান দেখেন এখানে আপনার দেওয়া আছে 25, ইউ এর মান দেখেন দেওয়া আছে 10, আর টি এর মান দেখেন দেওয়া আছে হচ্ছে 5। আসেন ক্যালকুলেশন করি, এখান থেকে 15 আসবে, এখানে আছে 5, তাহলে একক হবে কি এমএস ইনভার্স 2। আপনাকে একক কী হবে টেনশন করা লাগবে না, আপনি এ এর একক যা তাই এখানে বসাই দিবেন, এদিকে একলাই ক্যালকুলেশন হয়ে একক মিলে যাবে, আপনাকে এ নিয়ে টেনশন করতে হবে না। অতএব বস্তুটির কি, গাড়িটির ত্বরণ, গাড়িটির ত্বরণ। নোট কিন্তু আপনারা আমাকে দেখান না, এটা কেন দেখান না জানি না, নোট তো দেখানো উচিত আপনাদের। এটা শেষ, আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা শেষ, বুঝছেন? এই অঙ্কটা বুঝেছেন? হ্যাঁ। আসেন এবার 2 নম্বরটা করি, এ তো আরও সহজ। দেখেন এখানে একটা বেগ আছে শুরুতে, তাহলে এটা কি বেগ? শুরুতে যে বেগ থাকে সেটাকে আপনি কি বেগ বলবেন? আদিবেগ বলবেন। খুবই ভালো কথা। তাহলে এই যে আমাদের আদিবেগ, এটা হচ্ছে আমাদের আদিবেগ। তারপরে দেখেন সুষমভাবে হ্রাস পাইছে, হ্রাস পায়ে কি হয়েছে বলেন তো? 8 সেকেন্ড পরে 11 মিনিট। এই কার জানি মাইকে ইকো হচ্ছে, বুঝছো? মিফতাহুল জান্নাত। ঠিক আছে, আমি মিউট করে দিয়েছি, ইকো তো হওয়ার কথা না, তারপরে আমি মিউট করে দিয়েছি। আসেন এরপরে আমরা দেখি এখানে, তো দেখেন আমাদের এখানে বলতেছে প্রথমত আমাদের কিছু জিনিস, 3টা জিনিস দেওয়া আছে, তার হচ্ছে ত্বরণের মান, তো আমরা লিখবো এখানে, এখানে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের শুরুর বেগ, তার মানে এটা হচ্ছে আমাদের আদি বেগ, আদি বেগ।
আদিবেগ হচ্ছে কত বলেন তো? আদিবেগকে আপনি কি দ্বারা প্রকাশ করেন? ইউ। তাহলে ইউ সেটা ইউ হচ্ছে আমাদের 27 এম এস ইনভার্স 1। ভালো কথা, এখানে সময়ের মান দেওয়া আছে, দেখুন সুষমভাবে হ্রাস পাইছে। ঠিক আছে, ভালো কথা, হ্রাস পাইছে, কিন্তু সময় তো লেগেছে 8 সেকেন্ড। তার মানে এখানে সময় লিখেন না আপনি, সময় দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। খুবই ভালো কথা। এবং দেখেন শেষ বেগ কত দেওয়া আছে, শেষ বেগ 11 এমএস 11। ইনভার্স ঠিক আছে, এখন শেষ বেগকে যদি আপনি ভি দ্বারা প্রকাশ করেন, না লিখলে স্যার বুঝবে কীভাবে? তো 11 এমএস ইনভার্স 1। এখন দেখেন তো ইউ বড় না ভি বড়? ইউ 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 বড়। এখন ইউ যদি বড় হয় এর অর্থ কি? গাড়িটা আস্তে আস্তে স্লো হয়েছে। গাড়ি আস্তে আস্তে স্লো হওয়ার অর্থ কি? গাড়ি আস্তে আস্তে স্লো হওয়ার অর্থ হচ্ছে এখানে যে ত্বরণ ঘটেছে সেটার মান ঋণাত্মক, অথবা সেখানে মন্দন ঘটেছে। এতটুকু কি আপনার মাথায় ঢোকে? ঠিক আছে, এতটুকু তো ঢোকা উচিত। জি স্যার। তাহলে এত এ সমান কি লিখবেন? আপনি লিখবেন এ সমান হোয়াট, এ সমান হোয়াট। এরপরে আপনি একটা দাগ দিয়ে দিবেন। এবার আপনি লিখবেন আমরা জানি। আপনি লিখেন না আমরা জানি, আমরা জানি। আমরা যা জানি সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু আদি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তো এখানে শেষ বেগের মান কত? শেষ বেগের মান হচ্ছে 11। আদি বেগের মান কত? সেটা হচ্ছে 27। টি এর মান কত? সেটা 27। হচ্ছে 8। বিয়োগ করে বলেন কত আসে? 27 মাইনাস 11, 11 মাইনাস 27 কত আসে? হ্যাঁ, 16 16 আসে। আর এখানে আছে মাইনাস 8 16 এবং এখানে আসে মাইনাস, তার মানে কাটাকাটি করলে আসবে -2। একক হবে এম এস ইনভার্স 2। এবার আপনি এটার উত্তরকে তো দুইভাবে লিখতে পারেন। লিখবেন অতএব ত্বরণ -2 এম এস ইনভার্স 2, অথবা অথবা মন্দন দিয়ে লিখতে পারেন। মন্দন মানে ঋণাত্মক ত্বরণ, তাহলে মন্দন লিখলে আর মাইনাস দেওয়ার দরকার নেই, তখন 2 এম এস ইনভার্স 2। দুইভাবে লেখা যায়। ওকে, বুঝতে পারলেন? এটা বুঝতে পারলেন? বুঝছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আসেন আমরা আসলে দেখেন, আমরা এবার একটুখানি আমরা আসলে মেইন জায়গায় চলে এসেছি। এখন আমরা দেখেন কি শিখব, শুধু দেখেন। ঠিক আছে, এবার আমরা যে জিনিসটা আসলে শিখব সেটা হচ্ছে যে আমরা এই অধ্যায়ের জন্য যা যা রাশি সম্পর্কে পরিচিত হওয়ার দরকার সব রাশি সম্পর্কে পরিচিত হয়ে গেছি। তো ভাই কী কী রাশি সম্পর্কে পরিচিত হওয়া দরকার? এতদিন পর্যন্ত অলরেডি 3-4 বার বলে ফেলাইছি। একটা হচ্ছে এস, আরেকটা হচ্ছে ইউ, আরেকটা হচ্ছে ভি, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে টি। এই 5টা রাশি সম্পর্কে আমাদের পরিচিত হওয়া দরকার ছিল। আমরা এই 5টা রাশি সম্পর্কে পরিচিত হয়ে গেছি। এখন এখন আমাদের প্রশ্নে আমরা এবারে যে কথাগুলো বলবো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আমাদের এই 5টা রাশি সম্পর্কে পরিচিত হওয়ার কথা ছিল, আমরা এই 5টা রাশি সম্পর্কে পরিচিত হয়ে গেছি। আমাদের এসএসসি লেভেলে বুঝতে পেরেছেন? আমাদের এসএসসি লেভেলে যে 2টা ক্যাটাগরির প্রশ্ন থাকে সেখানে বস্তুটা হয় সমবেগে চলে, না হলে সমত্বরণে চলে। কথা বোঝেন? এখানে না অসম ত্বরণ কোনো সময় আসে না। আমাদের এসএসসি লেভেলের যে প্রশ্ন হয় সেখানে হয় বস্তুটা কিসে চলে বলেন তো? সমবেগে চলে, না হলে সমতরণে সমত্বরণে চলে। ঠিক আছে, আমি তাহলে একটু কথাটা লিখি। এসএসসি লেভেলের প্রশ্নে আমরা কি কি পাবেন? কোশ্চেন আর কি, কোশ্চেনে বস্তুর যে বেগ সেটাকে হয় সমবেগে পাবেন, সমবেগে চলবে বস্তু, না হলে কিসে চলবে? সমত্বরণ। এই সমত্বরণ মানে কি বলেন তো? অসম বেগ না, কারণ অসম বেগ না হলে কি ত্বরণ পাওয়া যায়? না, সমবেগে তো ত্বরণ পাওয়া সম্ভব না ভাই। সমবেগ মানে কি? এখন যা বেগ একটু পরেও তাই বেগ, তার মানে ভি মাইনাস ইউ। ইউ এর মানও তো ভি এর মতোই, তখন ইউ ভি আর ইউ কাটাকাটি চলে যায়। তো সমত্বরণ মানে কিন্তু অসম বেগ। এই কথাটা কি মাথায় ঢোকে? অসমবেগ না হলে তো ত্বরণ আপনি পাবেন না। অসমবেগ না হলে কি পাবেন না? ত্বরণ পাবেন না। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের এসএসসি লেভেলের প্রশ্নে আমরা 2 ধরনের ক্যাটাগরির বস্তু দেখতে পাবো, এর বাইরে আপনি জীবনেও পাবেন না। হাজার খুঁজেন না, হাজার খুঁজেন, আমি আপনাকে একটা খুঁজে এনে দেখান, আমি আপনাকে কি করব? গিফট দিব। ঠিক আছে, কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমাদের কোশ্চেনে হয় সমবেগে বস্তু চলবে, না হলে সমত্বরণে বস্তু চলবে। এখন আমাদের তাহলে কি করতে হবে? যদি সমবেগে বস্তু চলে তাহলে সমবেগের সূত্র অ্যাপ্লাই করব, যদি সমত্বরণে বস্তু চলে তাহলে কি করব? সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করব, তাই না? বুঝছেন? তাহলে একটু আমি লিখে দিই। যদি সমবেগে বস্তু চলে তখন আমরা কি করব? সমবেগে বস্তু চললে, সমবেগে বস্তু চললে
সমবেগের সূত্র অ্যাপ্লাই হবে, সমবেগের সূত্র। এখন আমরা ম্যাথ করার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি, অ্যাপ্লাই হবে। আর সমত্বরণে বস্তু চললে, মনে করেন যদি সমত্বরণে বস্তু চলে, সমত্বরণে যদি বস্তু চলে তাহলে কার সূত্র অ্যাপ্লাই হবে? সমত্বরণের সূত্র অ্যাপ্লাই হবে। এটা তো বুঝতে পারছেন, সমত্বরণে বস্তু চললে সমত্বরণের সূত্র অ্যাপ্লাই হবে, সূত্র অ্যাপ্লাই হবে। এখন আপনার মনে একটা প্রশ্ন হওয়া উচিত, ভাই সমবেগের সূত্র কোনগুলা, সমত্বরণের সূত্র কোনগুলা, তাই না? এই প্রশ্ন কি মনে আসে? তাহলে এই প্রশ্নটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে, কারণ আমি আপনাকে পড়াচ্ছি। এখন আমি ক্লিয়ার না করে দিলে কে ক্লিয়ার করবে? তা আসেন ক্লিয়ার করে দিই। এখন আপনাকে আমি কি করব, সমবেগ আর সমত্বরণের সূত্রগুলো আলাদা করে দিব, তারপরে এই সূত্র নিয়ে যত আলোচনা দরকার সেগুলো করব। সমবেগ আর সমত্বরণ এই দুইটার জন্য আলাদা আলাদা করে আমরা সূত্রগুলো আসেন একটু দেখি। এটা হচ্ছে আমাদের সমবেগ আর এটা হচ্ছে আমাদের সমত্বরণ। ঠিক আছে, এটা আমাদের সমত্বরণ। এখন আমরা সমবেগের জন্য সূত্রগুলো দেখব, তারপরে সমত্বরণের জন্য সূত্র দেখব। আমাদের জন্য খুবই খুশির খবর যে সমবেগের জন্য আমাদের সূত্র একটাই, সেটা হচ্ছে যে S = V/T। সমবেগের জন্য একটাই সূত্র। তাহলে এখান থেকে যদি আপনি লিখতে চান তাহলে V এর মান কত আসে বলেন তো? V এর মান আসে ST। আমি তো ভুল লিখলাম, দেখছেন? V/S/T। আসলে সারাদিন কথা বলছি তো মাথা ঠিক নেই। তাহলে এস এর মান কি আসে বলেন তো? এস এর মান আসে V/T, তাই তো? এই একটাই তো সূত্র, একটা খালি গুণ করে দিলাম। তাহলে সমবেগের জন্য সূত্র কয়টা? একটাই। কোনো জায়গায় যদি কোনোভাবে বুঝতে পারেন, কোনোভাবে বাই এনি চান্স বুঝতে পারেন যে বস্তু সমবেগে চলছে, আপনাকে তাহলে আর সমত্বরণের কোনো সূত্রের দিকে যাওয়া লাগবে না। আপনি ভাববেন, আপনি জানবেন, আপনাকে বিশ্বাস করে নিতে হবে এই সূত্র দিয়ে আপনার ম্যাথ শেষ হয়ে যাবে। এখানে আলাদা করে কোনো সূত্র আসবে না, কোনো সূত্র আসবে না মানে আসবেই না। সমবেগ মানে জাস্ট এই সূত্রটা, ঠিক আছে? সমবেগ মানে কি? জাস্ট এই সূত্রটা। এখন সমত্বরণে যদি বস্তু চলে সেইখানে আমাদের 4টা বা 5টা সূত্র আসে। তো কি কি সূত্র আসে না আসে না আমি আপনাকে লিখে দিই। 4টা সূত্রই আসে। তো সমত্বরণের জন্য প্রথম যে সূত্রটা আমাদের আসে সেটা হচ্ছে যে এ সমান কি V/U/T। এটা আমাদের প্রথম সূত্র আসে। তো দ্বিতীয় সূত্র এখান থেকে আসে। তাহলে ভি এর মান যদি আপনি বের করেন সেটা আসবে U+AT। আলাদাভাবে মনে রাখার সুবিধাজনক, এটা আমাদের কাজে লাগে অনেক সময়, সেই জন্য আর কি। তো এরপরে আমাদের আরেকটা সূত্র আসে আমাদের সরণ বের করার জন্য। সমত্বরণে কোনো একটা বস্তু যদি চলমান থাকে, বোঝেন, সমত্বরণে যদি কোনো একটা বস্তু চলমান থাকে তাহলে সেই বস্তুর যে ত্বরণ S সেটা হবে হচ্ছে আমাদের UT + ½ কোনটার কি পরিচয় আমি একটু পরে আলোচনা করতেছি, টেনশন নিয়েন না। এটা হচ্ছে সমত্বরণে চলমান বস্তুর আমাদের সরণ নির্ণয়ের জন্য। এস কিন্তু সরণ, এস কিন্তু দূরত্ব না, আপনাকে এটা মনে রাখতে হবে। প্রশ্নে দূরত্ব দেওয়া থাক, তারা জানে যে আপনি জানেন এখানে দূরত্ব বলতে সরণ বোঝাচ্ছে, কিন্তু আসলে ওখানে কিন্তু সরণ জানতে চেয়েছে। আরেকটা সূত্র আমাদের সরণ বের করার জন্য আছে, সেটা হচ্ছে S = ওই গড়বেগ V+U/2 তারপরে টি কে গুণ দেবেন। ঠিক আছে, এটা ছিল আমাদের আরেকটা সূত্র সরণ বের করার জন্য যদি বস্তুটা ত্বরণে চলে। আরেকটা সূত্র আমাদের আছে সেটা হচ্ছে আমাদের V², শেষ বেগ নির্ণয় করার জন্য V² = U² + 2AS। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের মোট কয়টা সূত্র হইল? তাহলে 5টা সূত্র হইল। এই 5টা সূত্র আমাদের সমত্বরণে যদি বস্তু চলে তাহলে এই একদম বেসিক সূত্র, এই সূত্রগুলোকে ব্যবহার করে অনেক সূত্র বিল্ড আপ করা যায়। কিন্তু আমরা কি করব, আমরা যেহেতু বাচ্চা মানুষ, মাথায় প্রেশার দিব না ভাই, আমরা কি করব, আমরা এই সূত্রগুলাই মনে রাখবো। ওই যে কি বলে, যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য একটা সূত্র প্রমাণ করে, আরও অনেক সূত্র আছে, যেগুলো আমি আপনাকে দেখায় দিব, কিন্তু আসলে মনে রাখার প্রয়োজন নাই। আপনি যদি জাস্ট সমবেগের জন্য এই একটা সূত্র, সমত্বরণের জন্য প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তো সেম, তার মানে 4টা সূত্র, তাহলে এই একটা সূত্র আর এদিকে 4টা সূত্র, এই 5টা সূত্র একটু মনে রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন, আপনার এই অধ্যায়ের ম্যাথ কাভার, ট্রাস্ট মি। ওকে, এই 5টা সূত্রে এবার আসেন আপনাকে আমি পরিচয় দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আসেন সমবেগের আগে পরিচয় দিয়ে দিই। সমবেগের জন্য যে পরিচয় দিব সেটা হচ্ছে, সমবেগের জন্য প্রথম যে সূত্রটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের V = S/T। ঠিক আছে, S/T শিখেছি। দেখুন তো বেগ আসছে, তার মানে কি হবে বলেন তো? বেগ আসতে মানে এই এস এর মান হবে আমাদের সরণ। ঠিক আছে, আমাদের যে টি আমাদের অর্থ গ্রহণ করবে হচ্ছে, এটা হচ্ছে সময় বোঝাবে,
আর আমাদের যে ভি, এটাও আমাদের বোঝাবে কি বলেন তো? এটা আমাদের বোঝাবে হচ্ছে বেগ। কেন বেগ বোঝাবে? কারণ ওটা তো সরণ বোঝাচ্ছে। এটা যদি দূরত্ব বোঝাইতো, এটা আমাদের তখন দ্রুতি বোঝাইতো। বুঝছেন ব্যাপারটা? ঠিক আছে, আশা করি বুঝছেন। এবার আসেন আমরা সমত্বরণের ক্ষেত্রে আসি। সমত্বরণের জন্য সূত্রগুলো দেখি। সমত্বরণের জন্য প্রথম সূত্র আমাদের ছিল হচ্ছে a = v - u/t। তখন এই সূত্রটাকে যখন আপনি ব্যাখ্যা করবেন, কিভাবে ব্যাখ্যা দিবেন জানেন? আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে শেখাই। মনে করেন এই হচ্ছে আমাদের একটা গতিপথ। এই গতিপথে একটা বস্তু মনে করেন সামনের দিকে আগাবে আর কি। তার মানে বস্তুটা এখান থেকে মনে করেন এখানে যাবে। তার মানে ওই বস্তুটা কি করছে বলেন তো? এই অবস্থান থেকে বি অবস্থানে যাইতেছে। এখন এই অবস্থান থেকে বি অবস্থানে যদি যাই, এই অবস্থানে যে বেগ ছিল সেটা হচ্ছে ইউ, বি অবস্থানে গিয়ে যে বেগ হয়েছে সেটা ভি, এবং এ থেকে বিতে যাইতে যে টাইম লেগেছে সেটা হচ্ছে আমাদের টি। তাহলে এইভাবে বলবেন, কোন একটি বস্তু যদি ইউ আদি বেগে টি সময় ধরে চলার পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে সেই বস্তুর ত্বরণ এ = হবে v - u/t। এই ব্যাখ্যাটা এভাবে বলতে পারবেন। এই ব্যাখ্যাটার আসলে প্রয়োজন নাই, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আমার কথাটা আরেকবার শোনেন। এই সূত্রটার ব্যাখ্যা এইভাবে দিবেন, মানে প্রথমত আপনাকে পরিচয়গুলো তো দিতে হবে, সেজন্য আর কি এভাবে দিবেন। কোনো একটি বস্তু যদি ইউ আদি বেগে টি সময় ধরে চলার পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে সেই বস্তুর ত্বরণ এ = v - u/t হবে। বুঝছেন? ওকে, এবার আসেন দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা আমরা কি শিখেছিলাম? দ্বিতীয় সূত্র শিখেছিলাম হচ্ছে ওই একই সূত্র, যে v = u + et। তাহলে এটাও একই সূত্র দিতে পারবেন। কোনো একটা বস্তু ইউ আদি বেগে টি সময় ধরে এ ত্বরণে চলার পরে তার শেষ বেগ v = হবে u + et। বুঝতে পেরেছেন? কোন একটা বস্তু ইউ আদি বেগে এ ত্বরণে টি সময় ধরে চলার পরে বস্তুর কি হবে বলেন তো? বস্তুর ত্বরণ আদি শেষ বেগ হবে হচ্ছে আমাদের কি হবে বলেন তো? শেষ বেগ হবে v = u + et। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমাদের এখানে v নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের a, ত্বরণের মান। এই হচ্ছে ব্যাপার। আসেন এবার 3 নম্বরের ব্যাখ্যাটা দিই। 3 নম্বর সূত্র আমরা শিখলাম হচ্ছে ac = ut প্লাস হাফ এ টি স্কয়ার। তার মানে এখানে আপনি ব্যাখ্যাটা এইভাবে দেবেন, কোন একটি বস্তু ইউ আদি বেগে এ ত্বরণে টি সময় ধরে চলার পর তার অতিক্রান্ত দূরত্ব এস হবে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। মনে থাকবে? কিছু বুঝতে পারছেন? এই ব্যাখ্যাগুলো আসলে দরকার নাই, জাস্ট আর কি দেখানোর জন্য দেখানো, তাছাড়া কোনো কিছু না। তাহলে এটা মনে করেন আমাদের আদি বিন্দু, এটা আমাদের হলো শেষ বিন্দু। তাহলে এখানে যে বেগ ছিল সেটা ছিল ইউ, এখানে যে বেগ ছিল সেটা ছিল ইউ, এখান থেকে সে টি সময় ধরে চলছে এবং এখানে তার ত্বরণ ছিল এ। যদি এরকমই হয় তাহলে এখান থেকে যে অতিক্রান্ত দূরত্ব, মনে করেন এটা এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল, তাহলে এই যে এ বি সমানই আমাদের মনে করেন এস, সেই এস = হবে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই হচ্ছে সূত্রের ব্যাখ্যাটা। ঠিক আছে, এরপরে আসেন 4 নম্বর সূত্র যাই। 4 নম্বর সূত্রটা দেখি। তো 4 নম্বর যে সূত্র ছিল সেটা ছিল আমাদের ওইটাই, s = u + v / 2 × t। এখানে ব্যাখ্যাটা কীরকম দিবেন? যে কোনো একটা বস্তু যদি ইউ আদি বেগে টি সময় ধরে চলার পরে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব s = হবে u + v / 2 × t। ওকে, বুঝতে পারলেন? ওকে, তাহলে এখানে আসেন, একটা এরকম গতিপথ দিয়ে দিবেন। গতিপথ দেওয়ার পরে আপনি এখানে কিছুই করবেন না। মনে করেন এটা আমাদের আদি বিন্দু, এটা আমার শেষ বিন্দু। এখান থেকে আমরা এখানে যাব। তো এখানে যে শুরুতে বেগ ছিল সেটা ছিল ইউ, শেষে যে বেগ ছিল সেটা ছিল ভি। এখান থেকে এখানে যেতে টাইম লাগেছে টি। তাহলে এখান থেকে আপনি যদি সরণ বের করতে চান, এই যে এ আর বি সমান কত, তাহলে সরণ যদি বের করতে চান, তাহলে সরণের মান হবে হচ্ছে আমাদের u + v / 2 × t। ওকে, আমাদের আর একটা সূত্রই বাকি আছে লাস্ট, সেটা হচ্ছে যে v² = u² + 2as। তো এই সূত্রের ব্যাখ্যা এভাবে দেন, কোনো একটা বস্তু যদি ইউ আদি বেগে এ ত্বরণে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে তার শেষ বেগের বর্গ হবে আদি বেগের বর্গ প্লাস 2as। এরকম একটা ব্যাখ্যা দিলেন, দরকার নেই আসলে। ঠিক আছে, এখন এটা দ্বারা আসলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা দেখেন। এখানে সমত্বরণের প্রত্যেকটা সূত্রের দিকে আপনি তাকান, দেখেন প্রত্যেকটা সূত্রে চলক আছে কয়টা বলেন তো? চলক আছে 4টা করে। প্রথম সূত্রের দিকে তাকান, এখানে দেখেন এ, ভি, ইউ আর টি। তাহলে কয়টা চলক হইল? 4টা, তাই না? চলক কয়টা হইল? 4টা। এখন এস এর সূত্রের দিকে তাকান, এস এর সূত্রের চলক কয়টা আছে? এস, ইউ, টি, এ, টি। টি তো দুইখান, তার মানে টি একটা চলক, এ একটা চলক, ইউ একটা চলক, এস একটা চলক। তাহলে চলক কয়টা হইল? 4টা।
চলক চারটা হইলো, তাই না? ঠিক আছে, তারপরে এস এর সূত্রের দিকে তাকান। এস এর সূত্রের দিকে দেখেন ভি আছে, ইউ আছে, টি আছে, আর এস আছে, তার মানে এখানেও চলক চারটা। এটার দিকে তাকান, এখানে ভি আছে, ইউ আছে, এ আছে, এস আছে, তার মানে এখানেও চলক চারটা। তার মানে সমতরণের সূত্রগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটাতে চলকের মান হচ্ছে 4টা করে। তাহলে দেখেন এখানে যদি আপনাকে 3টার মান কোনোভাবে দিয়ে দেয়, তাহলে বাকি একটার মান আপনি বের করতে পারবেন যে কোনো একটা সূত্র ব্যবহার করে। বুঝতে পেরেছেন আমার কথাটা? বুঝেন, এখানে প্রত্যেকটাতে চলক আছে কয়টা? প্রত্যেকটাতে চলক আছে আমাদের 4টা করে। তাহলে দেখেন আমাদের যদি প্রত্যেকটাতে চলক 4টা থাকে, 3টার মান দিয়ে দিলে কি ওখানে চলক কয়টা হয়ে যাবে? চলক একটা হয়ে যাবে। আর চলক একটা হওয়ার মানে কি, একটা সমীকরণ দ্বারাই ওকে সমাধান করা যায়। তার মানে ওই 3টা চলকের মান বসাবেন, বসানোর পরে ওখানে আর একটা চলক বাকি থাকবে, ওটাকে আপনার ইচ্ছা মতো আপনি সমাধান করে ফেলবেন। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যদি বুঝেন এবার আপনি আমাকে একটু বলবেন, ঠিক আছে? এটা তো ভুল হয়ে গেল, দাঁড়ান, এটা তো এখানে দরকার নেই, তারপরেও এটাকে একটু এই সাইডে নিয়ে যাই। দেখেন এবার আমি একটু প্রশ্ন করি। মনে করেন আপনার প্রশ্নে এরকম একটা জিনিস দেওয়া আছে, মনে করেন আপনার প্রশ্নে আপনাকে এ দেওয়া আছে, এস দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে বলেন তো আপনি এখানে মনে করেন কোন সূত্রটা ব্যবহার করতে পারবেন? মনে করেন আপনাকে এখান থেকে আমি ভি বের করতে বলতেছি, যে ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু কত, আপনি কোন সূত্রটা ব্যবহার করবেন? এনি আইডিয়া? বি, আপনাকে ভি বের করতে বলছে, আপনি কোন সূত্রটা ব্যবহার করবেন? s equal to u plus v by 20t। এখন দেখেন আপনি বলতেছেন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ব্যবহার করবেন। আপনাকে তো ভি বের করতে বলেছিল, আপনি তো এই সূত্রটা ব্যবহার করলেন, তার মানে কি এই সূত্রটা ব্যবহার করা যাবে না। তারপরে দেখি আমরা আরও সূত্র শিখছি, সেটা হচ্ছে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এটাও ব্যবহার করতে পারবেন? এটাও কিন্তু ব্যবহার করতে পারবেন না। কেন? কারণ আপনাকে কিন্তু দেখেন এখানে টি এর মান দেওয়া আছে, কিন্তু এখানে তো টি এর মান নাই। তাহলে আপনি আরও সূত্র শিখেছেন না? আর কি কি সূত্র শিখেছেন বলেন তো? দেখেন আপনি আরও সূত্র শিখেছেন। আমাদের এখানে কিসের মান দেওয়া ছিল? আমাদের এ এস টি এর মান দেওয়া ছিল, এ এস টি। দেখেন তো কোন সূত্রের মধ্যে এ এস আর টি আছে? খুঁজেন, এ এস আর টি আছে কোন সূত্রের মধ্যে? তাহলে আপনি এখানে যেটা করতে পারেন, আমি আপনাকে একটু সহজ করে দিই। দেখেন আপনার কাছে এ এস আর টি এর মান জানা আছে, এ এস আর টি এর মান জানা আছে, আমাদের হাতে সমবেগের। দেখেন এখানে দেখেন আমার যেটা বলতেছে, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বুঝবেন? একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে বুঝাই দিতেছি। আরেকটা উদাহরণ নিই। তিনটা তো দেখেন মনে করেন আপনার এখানে এটা দেওয়া আছে, আপনাকে ইউ এর মান দিয়েছে, ভি এর মান দিয়েছে, আর এস এর মান দিয়েছে। এখন ইউ, ভি, এস আর টি, এই 4টা মিলে আমাদের সম্পর্ক কিন্তু একটাই আছে। মনে করেন এই 4টা চলক, এই 4টা চলক মিলে আমাদের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কোনটা বলেন তো? সেটা হচ্ছে এটা না, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সম্পর্কটা না, এই 4টা চলক মিলে। এরকমভাবে আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে যদি এই 5টা চলক, এই আমাদের গতি অধ্যায়ে 5টা চলকই আছে, আপনাকে যদি যে কোনো 3টা চলকের মান দিয়ে দেয়, আপনি বাকি 2টা চলকের মান বের করতে পারবেন। বুঝছেন? আপনাকে যদি যে কোনো 3টা চলকের মান দিয়ে দেয়, আপনি কি করতে পারবেন? বাকি 2টা চলকের মান কি করতে পারবেন? বের করতে পারবেন, নো ডাউট। 3টা দিয়ে দিবে, আপনি কি করবেন? ওই 3টা চলক ব্যবহার করে চতুর্থ একটা চলক বের করে ফেলবেন, তাহলে 4টা হয়ে গেল। তাহলে আপনি তো 4টা চলকের মান জানেন, তাহলে বাকি যে কোনো একটা সূত্র ব্যবহার করে যেই চলকটা আপনার ওই সমীকরণের মধ্যে আছে ওইটা ইউজ করলেই বাকি একটা চলকের মান বের হয়ে আসবে। এই ব্যাপারটা আর কি আমি বলতে চাচ্ছিলাম আর কি। দেখেন 4টা চলক, প্রত্যেকটা সমীকরণে 4টা করে চলক আছে, যে কোনো 3টার মান দিয়ে দিবে। আপনাকে যদি বলে যে বাকিটার মান বের করো, বাকিটার মানও বের করতে পারবা, বা বাকি আরেকটা যেটা বাকি থাকবে ওটার মানও বের করতে পারবা। কিছু অঙ্ক করবো সামনে, অঙ্ক করলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে একটা সামারি টেনে দিই, সেটা হচ্ছে কোনো একটা বস্তু চাইলে সমবেগে চলতে পারবে, না হলে সমত্বরণে চলতে পারবে। যদি সমবেগে চলে তাহলে ওখানে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি সূত্র ব্যবহার করবেন। যদি সমত্বরণে চলে তাহলে ওখানে 5টা সূত্র ব্যবহার করতে পারবেন। এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টি ইন্টু টি, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই হচ্ছে 5টা সূত্র। ওকে, ঠিক আছে? এছাড়াও এই অধ্যায়ে বিশেষ কিছু আমাদের কেস আলোচনা করা আছে, যেমন মুক্তভাবে পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, এরকম কিছু জিনিস সামনে আমরা আলোচনা করব। সেটা তো ব্যাপার না, ওইগুলো আমরা আমাদের
সামনের ক্লাসে আলোচনা করব। এই হচ্ছে সূত্র। এখন যদি বলেন ভাই প্রমাণগুলো আপনি দেখালেন না, আমি কই পাবো প্রমাণ? তা আসেন আপনাকে আমি একটু প্রমাণগুলো খালি দেখাই দেবো যে এগুলো আপনার বইয়ে আছে। দেখেন, একটু তাকাবেন এদিকে। দেখেন, এটা হচ্ছে আমাদের সেই ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি এর প্রমাণ, যেটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম সমীকরণ। এটা হচ্ছে কি শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা আমাদের গেল। এখানে এত ফাঁকা পেজ করতে এলো, দাঁড়ান কাইটে দিই। ওকে, তারপরে এই যে এখানে একটা বিশেষ ক্ষেত্র আলোচনা করা আছে না, যদি কোনো বস্তু, আচ্ছা আপনারা কি সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক চেনেন? হ্যাঁ স্যার। সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক চেনেন, তারপরে আমি একটু বলে দিই। সমানুপাতিক হচ্ছে এমন সম্পর্ক, একটা চলক যদি বাড়ে আর একটা চলকের মানও ওর সাথে সেম ভাবে বাড়বে, মানে ওয়াইকে যদি দ্বিগুণ করেন এক্সকেও দ্বিগুণ করা লাগবে। এই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর আরেকটা কথা, যদি একটা সমানুপাতিক চিহ্ন উঠাইতে চান তখন একটা সমান আসে আর একটা হচ্ছে ধ্রুবক আসে। ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন যদি উঠাইতে চান কি আসে? সমান আসে আর ধ্রুবক আসে। এই হচ্ছে সমানুপাতিকের ব্যাপার গেল। আর ব্যস্তানুপাতিকের ব্যাপারটাও সেম। এক্স মানে এক্স আর ওয়াই এ যদি এভাবে সম্পর্ক থাকে, এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y, এই সম্পর্কটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে দেখেন, এক্স এর মান আপনি যত বাড়াবেন ওয়াই এর মান তত কমবে, ওয়াই এর মান যত কমাবেন ওয়াই এক্স এর মান তত বাড়বে, মানে ভাইস ভার্সা সম্পর্ক। একটাকে বাড়াইলে আরেকটা কমবে, আর এখানে কি একটাকে বাড়াইলে আরেকটা অটোমেটিক্যালি বাড়বে। ঠিক আছে, এরকম একটা সম্পর্ক। এখানেও দেখেন এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা কি আসবে? সমান আসবে আর একটা ধ্রুবক আসবে। এটা বোঝেন? এটা যদি বোঝেন তাহলে আমরা সামনে প্রসিড করতে পারবো। এটা হচ্ছে সমানুপাতিকের জন্য, এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের জন্য। ওকে, এটা আমাদের কিসের জন্য বলেন তো? এটা আমাদের সমানুপাতিকের জন্য। এটা আমাদের সমানুপাতিক, এটা আমাদের ব্যস্তানুপাতিক। ওকে, এই আমাদের গেল। তাহলে এবার বিশেষ ক্ষেত্রটা নিয়ে দেখেন। প্রথম সূত্রের বিশেষ ক্ষেত্র, আমাদের প্রথম সূত্রটা কি ছিল? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্রের প্রমাণ। এখন বলতেছে যদি কোনো বস্তুর আদিবেগ না থাকে, আদিবেগ না থাকার অর্থ কি? আদিবেগ শূন্য, তার মানে বস্তুটা স্থির অবস্থা থেকে চলা শুরু করছে। আদিবেগ নাই মানে কি? আদিবেগ শূন্য। আদিবেগ নাই মানে কি? আদিবেগ শূন্য। হ্যাঁ, দাঁড়ান দেখি তো কয়জন আছে। আদিবেগ নাই মানে কি? আদিবেগ নাই মানে হচ্ছে আদিবেগ হচ্ছে শূন্য। আদিবেগ নাই মানে হচ্ছে আমাদের আদিবেগ শূন্য। এখন আদিবেগ শূন্য হওয়া মানে কি? বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। সেজন্য এখানে বলছে যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে এই সূত্রের রূপটা আসলে কীরকম হবে? তখন এই সূত্রের রূপ হবে ইউ এর মান আপনি শূন্য বসায় দিবেন। ইউ এর মান যদি শূন্য বসায় দেন শুধুমাত্র এটি থাকবে, তাই না? ইউ এর মান শূন্য বসালে শুধুমাত্র এটি থাকবে না? হ্যাঁ স্যার। আচ্ছা দেখেন, বস্তু কিন্তু দেখেন এটা কি কনস্ট্যান্ট না? আমি আপনাকে বললাম আপনার এসএসসি লেভেলের জন্য সমত্বরণ হলে সমবেগ, তার মানে এখানে যে এ আছে সেটা কি ত্বরণ? সেটা আমাদের সমত্বরণ, তাই তো? সমত্বরণ। হ্যাঁ, সমত্বরণ। তার মানে কি এটা একটা কনস্ট্যান্ট মান, এটার কি কোনো চেঞ্জ হবে? সমত্বরণ মানে কি? এটা অলওয়েজ সেম থাকবে। তাহলে দেখেন, যদি যদি সমানুপাতিকের ক্ষেত্রে একটা সমানুপাতিক চিহ্ন উঠে একটা সমান আর একটা ধ্রুবক আসে, তাহলে উল্টাও তো হয়, একটা সমান আর একটা ধ্রুবক উঠে সমানুপাতিক চিহ্ন বসে, এটা হয় না? এটাও কিন্তু হয়। তাহলে এখানে আমরা সেম কাজ করতে পারবো না? দেখেন, এ হচ্ছে একটা ধ্রুবক আর সাথে আছে সমান, তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু টি, এরকম লেখা যায়? এরকম লেখা যায় না? হ্যাঁ, সেজন্য এখানে বলতেছে যেহেতু এ ধ্রুবক, তাই এই সমীকরণ থেকে দেখা যায় ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে এটার অর্থ হচ্ছে, অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময় বেগ সময়ের সমানুপাতিক। এটা কিন্তু আসে কোথায় জানেন? এটা আমাদের আসে হচ্ছে এমসিকিউ এর মধ্যে, ওই বহুপদীতে 3টা লাইন দিয়ে দিবে, 3টা লাইন দিয়ে বলবে কোনটা সঠিক কোনটা সঠিক না। আপনি যদি এইগুলো একটু ব্যাখ্যা জানেন সূত্র থেকে, সহজেই বের করতে পারবেন। আপনি দেখবেন যে বস্তু ওখানে সমত্বরণে চলছে নাকি সমবেগে চলছে। সমত্বরণে চললে আপনার কাছে সূত্র হচ্ছে 4টা বা 5টা, আর সমবেগে চললে আপনার কাছে সূত্র হচ্ছে জাস্ট একটা। সূত্রের মধ্যে কনস্ট্যান্ট গুলা চিনবো কেমনে? এই যে আপনাকে বলেই তো দিলাম, হয় সমত্বরণে চলবে নাহলে সমবেগে চলবে। যেটা সমত্বরণে চলতেছে সেখানে এ এর মান অলওয়েজ ফিক্সড, এর মান অলওয়েজ ফিক্সড, তার মানে ওখানে এটা তো আমাদের কনস্ট্যান্ট, বা এটা হচ্ছে আমাদের ধ্রুবক। বুঝতে পেরেছেন? বাকিগুলোর মান আপনাকে দেওয়া থাকবে কিন্তু এটা হবে কনস্ট্যান্ট। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তার মানে কি আমাদের এই ক্ষেত্রে কনস্ট্যান্ট কে হবে? হয় সমবেগ হবে নাহলে সমত্বরণ, এই দুইটার যে কোনো একটা কনস্ট্যান্ট হবে। বুঝতে পারছেন কি? ওকে, বুঝতে পারছেন।
আসে না, আসলে পরের সূত্রে যাই। পরের সূত্রে দেখেন এই সূত্রটার আর কি প্রমাণ, এই সূত্রের প্রমাণ দেওয়া আছে। প্রমাণ তো আপনার দেখার দরকার নাই, কিন্তু প্রমাণ যা যা আসলে সম্ভব সেটা এখানে দেওয়া আছে। তো এই সূত্রের প্রমাণ আছে, এই সূত্রের কোনো বিশেষ ক্ষেত্র নাই। ঠিক আছে, আমাদের দ্বিতীয় সূত্র গেল। আসেন তৃতীয় সূত্রে দেখি। তৃতীয় সূত্র হচ্ছে সরণ ত্বরণ আর গতিকালের মধ্যে সম্পর্ক। সেটা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রের প্রমাণটা এখানে দেওয়া আছে। প্রমাণ দেওয়ার পরে একটা বিশেষ ক্ষেত্রও আছে। আসেন বিশেষ ক্ষেত্রটা পড়ি। এখানে বলতেছে যদি বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, আমরা সূত্র কি জানি বলেন তো? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে কি ইউ এর মান কত হবে বলেন? 0 ইউ এর মান হবে 0। ইউ এর মান যদি 0 হয় তাহলে ইউটি এর মান কত হবে? 0 0। তার মানে এখানে থাকবে শুধুমাত্র হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, বলেন তো এই হাফটা আসলে কি কনস্ট্যান্ট না? হাফের মান কি কোনো সময় চেঞ্জ হয়ে 5 হয়ে যায়? হাফের মান তো হাফই থাকে। হাফের মান কি কোনো সময় 5 হয় বা অন্য কিছু হয়? হয় না। হাফের মান তো হাফই, সেটা হচ্ছে 0.5। আচ্ছা, আর এই বস্তুটা যেহেতু সমত্বরণে চলতেছে তার মানে এটাও কনস্ট্যান্ট। দেখেন এ একটা কনস্ট্যান্ট, হাফ একটা কনস্ট্যান্ট, এই দুইটা গুণ করলে আর একটা কনস্ট্যান্ট পাবেন না? পাবেন। এ একটা কনস্ট্যান্ট। আমি আমার কথাটা আরেকবার ক্লিয়ারলি বোঝেন। এখানে যে এ আছে সেটা হলো কনস্ট্যান্ট, এখানে যে হাফ আছে সেটাও একটা কনস্ট্যান্ট, আর দুইটা আবার গুণ অবস্থায় আছে। তার মানে এ আর হাফ যদি গুণ করেন আর একটা কনস্ট্যান্ট পাবেন নাকি পাবেন না? পাবেন, অবশ্যই পাবেন। দুইটা কনস্ট্যান্ট গুণ করলে নতুন কনস্ট্যান্ট হয়, এটা তো অবশ্যই সত্য। কনস্ট্যান্ট মানে ধ্রুবক রাশি, যার কোনো পরিবর্তন হয় না, এরকম একটা রাশি। তার মানে দুইটা গুণ করলে আরেকটা কনস্ট্যান্ট পাবেন, যেটাকে আমরা ধরেন কে নাম দিলাম। তার মানে এখানে কি হবে? এস সমান কে ইন্টু টি স্কোয়ার। কীভাবে? হাফ এ কে আমরা কে দ্বারা রিপ্লেস করলাম। দেখেন তো, তাহলে কে হচ্ছে ধ্রুবক আর এই সমান, তাহলে সমান আর ধ্রুবক যদি উঠায় দেন তাহলে সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে এটা হবে টি স্কোয়ার। তার মানে কি বলেন তো, আমাদের যদি সমত্বরণে চলে এবং বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তখন তার সরণ সময়ের বর্গের সমানুপাতিক। বস্তু যে সরণ হবে সেটা কি হবে বলেন তো? সময়ের বর্গের সমানুপাতিক। দেখেন বইওয়ালারাই কিন্তু ভুল করছে, অতিক্রান্ত দূরত্ব দিছে, অতিক্রান্ত দূরত্ব দিছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এস হচ্ছে আমাদের কি? এস হচ্ছে আমাদের ত্বরণ। বইওয়ালারাই ভুল করছে, আপনারা কি করবেন? আপনারাও ভুল করবেন। এই তো ঠিক আছে, বুঝতে পেরেছেন? অতিক্রান্ত দূরত্ব হবে না, এখানে হবে হচ্ছে আমাদের সরণ। স্থির অবস্থা থেকে সমত্বরণে বা সুষমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত সরণ সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গ তা করছেন সমানুপাতিক। বুঝতে পেরেছেন? এটা ছিল আমাদের দ্বিতীয় সূত্রের বিশেষ ক্ষেত্র। ওকে, শেষ? শেষ। এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে, সেজন্য আর কি পড়ানো। মানে আমি চাচ্ছি একবারে এমনভাবে পড়াই দিই যাতে এমসিকিউ সিকিউ সব কিছুই আমাদের ক খ এমসিকিউ শেষ হয়ে যায়। যখন আমরা প্র্যাকটিসে যাব বা আমি প্র্যাকটিস শিট দেবো তখন আপনি জাস্ট ওখানে দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন, যেখানে বাদবেন আমাকে দেখাবেন, আমি ক্লাসে সলভ করে দেবো। জাস্ট এতটুকুই। এই তো, আর স্মরণে একটু জোরে বলেন। দূরত্ব আর স্মরণের কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দূরত্ব সরণ। অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ আমাদের ভেক্টর রাশি, বলেছি তো। আচ্ছা দেখেন, এখানে আমাদের চতুর্থ যে সম্পর্ক সেটা হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখন এই ক্ষেত্রেও যদি আমাদের একটা বিশেষ ক্ষেত্র আছে, এখানে সূত্রের প্রমাণ আছে। সূত্রের প্রমাণ যার ভালো লাগবে সে দেখে নেবেন, আমি তো পিডিএফ দিয়েই দিব। এখন এখানে যে প্রমাণ আছে দেখেন, আমাদের সূত্র কি বলেন তো? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এখানেও দুটা কেস হবে। সেটা হচ্ছে যে প্রথমত বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে। বস্তু যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে তখন তো ত্বরণের মান কত হবে? মানে বস্তু যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে ইউ এর মান কত হবে? 0। এখন দেখেন ইউ এর মান 0, তাহলে 0কে স্কয়ার করলে কত হয়? 0ই হয়। তার মানে এখানে আপনি কি পাইলেন? এখানে আপনি যেটা পাইলেন সেটা হচ্ছে যে ভি স্কয়ার সমান 2as। ঠিক আছে, ভি স্কয়ার সমান 2as পাইলেন না? 2as পাইলেন। এবার দেখেন আমাদের তো বস্তু সমত্বরণে চলতেছে, তার মানে এর মান কনস্ট্যান্ট, তাহলে এ একটা ধ্রুবক, সাথে আছে 2 গুণ অবস্থায়, তার মানে 2ও একটা ধ্রুবক। দেখেন একটা ধ্রুবক আরেকটা ধ্রুবকের সাথে গুণ হচ্ছে, হয়ে কি নতুন আরেকটা ধ্রুবক পাবেন না? সেটাকে আপনি মনে করেন কে নাম দিলেন। তাহলে এখানে আপনি কি লিখতে পারবেন? এখানে লিখতে পারবেন হচ্ছে ভি স্কয়ার সমান কে ইন্টু এস। কে মানে কি? 2a। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার দেখেন তো, এই স্কোয়ারটা যদি এই পাশে যায় তাহলে কি হবে? স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুটের মধ্যে কে ইন্টু এস, তাই তো? স্কোয়ারটা রুট হয়ে গেছে, তাহলে ভি সমান আপনি কি লিখতে পারবেন? রুট কে ইন্টু রুট এস। এখন দেখেন তো, এই যে কে একটা কনস্ট্যান্ট, একে যদি আপনি রুট করেন তাহলে আরেকটা মান পাবেন, সেটাও তো কনস্ট্যান্ট।
তাহলে এখান থেকে আপনি লিখতে পারবেন ভি সমান আর একটা কনস্ট্যান্ট, মনে করেন কে ড্যাশ নাম দিলাম এবং এখানে আছে রুট এস। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আর একটা ধ্রুবক মানে সমান যদি উঠে যায় তাহলে এখানে বসবে ভি ইজ প্রপোর্শনাল টু রুট এস। তার মানে কি বলেন তো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। কিছু বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? এটা দেখে দেখে বলবেন। দেখেন আমি কিন্তু এটা দেখে দেখে বলতেছি। আমরা কি কি শর্ত অ্যাপ্লাই করছি? শর্ত অ্যাপ্লাই করছে যে বস্তু স্থির অবস্থা থেকে চলবে এবং বস্তু সুষম ত্বরণে চলবে। তাহলে এটা বলবেন স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। এখানে দেখেন এটাই লেখা আছে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে বস্তু যে কোনো সময়ের বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। কিছু বুঝছেন? কিছু বুঝছেন নাকি বুঝেন নাই? এগুলো জাস্ট আরেকবার বুঝে দেন। অবশ্যই। তাহলে এটা বলবেন তো। দেখেন আমরা বলতেছি যে আমরা বিশেষ ক্ষেত্র, আমরা যতগুলো বিশেষ ক্ষেত্র আলোচনা করলাম প্রত্যেকটা বিশেষ ক্ষেত্রে একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বস্তুটাকে আমরা স্থির অবস্থা থেকে যাত্রা করাইবো এবং বস্তুকে সমত্বরণে যাত্রা করাইবো। কারণ আমাদের এসএসসি লেভেলে ওইটাই আছে যে আমরা বস্তুকে চাইলেই সমবেগ অথবা সমত্বরণে চলাইতে পারি। সমবেগে চললে তো বস্তুর ত্বরণ থাকবে না, বস্তুর ত্বরণ থাকা মানে বস্তু সমত্বরণে চলতেছে, এই হচ্ছে কথা। তার মানে কি, যে কোনো একটা সূত্র নেবেন, সেই সূত্রে আপনি কি করবেন, সমবেগ অথবা সমত্বরণে চলাইবেন। সমত্বরণে চলানো মানে হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট এবং বস্তুকে স্থির অবস্থা থেকে যাত্রা করাইবেন। তার মানে কি, ইউ এর মান 0। তার মানে কি, দুইটা জিনিস করবেন আপনি, ইউ সমান 0 ধরবেন আর এ সমান আপনি কনস্ট্যান্ট ধরবেন। এই দুটো শর্ত যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ওখান থেকে একটা সম্পর্ক পাবেন। ওই সম্পর্কতে আপনি সমানুপাতিক ব্যস্তানুপাতিক জিনিসটা নিয়ে আসবেন, যে যদি আমাদের সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমানার ধ্রুবক বসে তাহলে সমানার ধ্রুবক উঠে গিয়েও সমানুপাতিক চিহ্ন বসে। এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটা ব্যবহার করে যে কোনো একটা সম্পর্ক নিয়ে আসবেন, ওই সম্পর্ক দেখে আপনি দেখে দেখে বলে দিতে পারবেন। আসেন আমি আপনাকে আরেকবার দেখে দেখে বলে দিই, আপনার জন্য সুবিধা হবে। তাই দেখেন এখানে দেখে দেখে আমরা বলতেছি, এখানে আমরা ওই ইউ এর মান 0 আর এ হলো কনস্ট্যান্ট, এটা বসাই পেয়েছে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু, আপনি ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা দেখে আপনি যেটা বলতে পারবেন, স্থির অবস্থান এবং সুষম ত্বরণে চলমান বস্তুর শেষ বেগ সময়ের সমানুপাতিক। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আসেন এবার পরেরটা দেখি। পরেরটা আমাদের বিশেষ ক্ষেত্র কই? এই তো বিশেষ ক্ষেত্র এখানে। তা দেখেন এখানে আমরা পেলাম, আমরা ওই সমীকরণে ইউ এর মান 0 আর এর মান কনস্ট্যান্ট, এটা বসাই আমরা পেয়েছি এস ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তো এখান থেকে আপনি যেটা বলতে পারেন, ইউ এর মান 0 বসাইছি আর এ হচ্ছে আমাদের সমত্বরণ। তার মানে বলবেন স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যেই সরণ সেটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। সময়কে বর্গ করতেছেন, তার মানে সময়ের বর্গ তার সমানুপাতিক। সরণ হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখান থেকে চতুর্থ যে সম্পর্ক, সেখান থেকে দেখেন আমরা আরেকটা পাই, সেটা হচ্ছে যে স্থির অবস্থান এবং সুষম ত্বরণে চলমান বস্তুর যে শেষ বেগ সেটা হচ্ছে যে সরণের বর্গমূলের সমানুপাতিক। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। কোনো কিছুই না, সূত্র লিখবেন, সূত্র থেকে এ এর মান কনস্ট্যান্ট নেবেন, ইউ এর মান 0 নেবেন, জাস্ট এতটুকু করলে আপনি ওখান থেকে সম্পর্ক পেয়ে যাবেন। আশা করি এটা নিয়ে আর বেশি কথা বলতে আমাকে হবে না, তাই না? তাই কি না? 1 মিনিট আমি রেস্ট নিই, আমার মাথা ধরে গেছে। তো ক্লাসটা শেষ করি। ক্লাস শেষ করেই দিব, দাঁড়ান। এত পরিমাণ কাজ প্রেশার গেছে, মাথা ঠিক নাই। দাঁড়ান দেখি আর কি আছে এরপরে, তাহলে শেষ করে দিই। দেখে এরপরে আর কিছুই নাই, আর মনে হয় কিছু অ্যাড করতে পারি নাই আজকে। তাহলে এতটুকুই থাক আজকে। আমি এই চ্যাপ্টারের পরে একটা ক্লাস আসা, শুনেন, দাঁড়ান রেকর্ডিংটা চালু থাক, আমি আপনাকে একটা জিনিস দেখাই। আপনি কিন্তু এখন অঙ্ক করার জন্য প্রিপেয়ার্ড আর কি, মানে আমি আপনাকে সকল সূত্র শিখাই দিয়েছি, যা দরকার সব কিছু বলে দিয়েছি। এখন আপনার কাজ কি জানেন? আপনি দেখতে পাচ্ছেন? দাঁড়ান আমি আপনাকে একটু শেয়ারিংটা অন করে নিই, তাহলে আপনি দেখতে পাবেন আর কি। দাঁড়ান, দেখেন আপনি এবার দেখতে পাবেন। শেয়ারিং সামথিং এলস, ঠিক আছে, আমরা করবো ইন্টার স্ক্রিন। শেষ। আপনি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন, হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন। আপনি কি করবেন? আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সেখান থেকে আপনি কি করবেন, নর্মালি প্লে লিস্টে চলে আসবেন।
আপনি এখানে ইউটিউবের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট পাবেন, প্লেলিস্টে চলে আসবেন। প্লেলিস্টে এসে নিচের দিকে দেখবেন একটা সুন্দর শেষের দিকে আছে এসএসসি ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার গতির গাণিতিক সমস্যা ফুল কোর্স, ঠিক আছে? দেখছি। হ্যাঁ, এবার এখানে একটু চলে আসবেন ভিডিওতে। এখানে দেখবেন এই অধ্যায়ের পরে 7টা লেকচার আছে। এই 7টা লেকচারের মধ্যে এই অধ্যায়ে যত প্রকার সিকিউ সম্ভব, যত প্রকার এমসিকিউ সম্ভব সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করে করানো আছে। আপনারা যদি চান যে স্যার এগুলো বাদ দেন, আপনাকে নতুন করে করান, আমি করাইতে পারি। কিন্তু আপনি যদি চান যে স্যার এইটা করানোর দরকার নাই, এই অধ্যায়টা দ্রুত শেষ করে নতুন অধ্যায়ে যান, আমি যাইতে পারি। কিন্তু কথা হচ্ছে আপনাকে এই ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। আমি আপনাকে, আপনি যদি চান আমি আপনাকে রুটিন করে দিব, আপনি ওই অনুযায়ী ভিডিওগুলো দেখবেন। এখন আপনি বলেন আমি কী করবো? আপনি এই ভিডিওগুলো তাহলে দেখে নিলে আমার জন্য সুবিধা, আমি নতুন অধ্যায়ে একটু দ্রুত আগাইতে পারবো, তাই না? হ্যাঁ স্যার, আমরা তো এগুলো ভিডিও দেখে কভার করে তো। শুনেন শুনেন, এটা এটা তো আমারই ক্লাস। আর আরেকটা কথা, এই অধ্যায়ের পরে এখনও আমাদের 2টা বা 3টা ক্লাস লাগবে, কারণ আমাদের এখনও কিছু থিওরি বাকি আছে। আমরা ম্যাথ করার জন্য প্রস্তুত, কিন্তু এখনও থিওরি কিছু বাকি আছে। পরন্ত বস্তুর সূত্র, নিক্ষিপ্ত বস্তুর সূত্র, তারপরে আরও কিছু কনসেপ্ট, ওইগুলো তো আমাকে শেখানো লাগবে। ওইগুলো শেখাতে আমার এখনও 2টা ক্লাস লাগবে। কিন্তু এই যে কাল থেকে আমাদের ম্যাথ ক্লাস হবে, কিন্তু আপনার কাজ কি? এখান থেকে 1টা বা 2টা করে লেকচার ডেলি দেখা। আপনি 3 দিনে যদি 7টা লেকচার কমপ্লিট করে ফেলতে পারেন না, সামনের সপ্তাহে আমার জন্য খুবই সুবিধা হবে। ছুটি দেয় 5টার সময়, এখন প্রাইভেট থাকে তাই সময় পাই না। ইস রে, তারপরে একটু চেষ্টা করেন যে অন্তত একটা লেকচার বা 2টা লেকচার করার। লেকচারগুলো একটু বড় বড় আছে কয়েকটা, 1 ঘন্টা বা 48 মিনিট, মানে 1 ঘন্টার আশেপাশেই সব। এই লেকচারগুলো করে ফেলতে হলে শেষের দিকে 1টা বা 2টা লেকচার হয়তো এমসিকিউ সলভ, মানে সিকিউ এর জন্য টোটাল লেকচার আছে হচ্ছে আমাদের 5টা লেকচারে সিকিউ শেষ। অন্তত 5টা লেকচার করেন, এমসিকিউগুলো না করেন, অন্তত 5টা লেকচার করবেন। এই 5টা লেকচার করলে আমার মনে করেন আপনাকে যেই সিকিউগুলো আমি শিখাইতাম ওইগুলো এখানেই শেখানো আছে, আমি এক্সট্রা আরও কিছু জিনিস শিখাইতে পারবো ক্লাসে। এতে আমার সুবিধা হবে কি, আমি আপনাকে বেশি জিনিস পড়াইতে পারবো। এইগুলো খুব বেশি দিন না, কয় মাস আগের ক্লাস জানেন? এই যে এপ্রিল মাসে নেওয়া ক্লাস, এগুলো এপ্রিল মাসে নেওয়া, তখন আসলে শুরু করছিলাম, তখন নিয়েছি। তো এই ক্লাসগুলো একটু দেখে নেবেন। আর আমি সামনের সপ্তাহে কী করব, সামনের সপ্তাহে এই অধ্যায়ে যতটুকু বাকি আছে এখনও 1টা বা 2টা ক্লাস তো লাগবেই, 2টা ক্লাসে শেষ করে দিয়ে আমরা নতুন অধ্যায়, সেটা হচ্ছে আমাদের ফোর্স, যেটাকে আমরা বাংলায় বলি বল, সেই অধ্যায়টা শুরু করব। ওকে? ওকে, আপনাদের কি কোনো আমাকে সাজেশন দেওয়ার কিছু আছে যে ভাই এভাবে না এভাবে আগালে ভালো হয়? থাকলে আমাকে বলতে পারেন। আপনাদের পরীক্ষা নিয়ে তো হবে, কিন্তু সেটা আসলে সম্ভব হয়ে উঠছে না, দেশের যে পরিস্থিতি। আমি খুবই ব্যস্ত হয়ে আছি কয়েকদিন, তো দেখি আমি নিব, একটু ফ্রি হয়ে নিই, পরীক্ষা ডেইলি নিব, অথবা যেগুলো গ্যাপ হয়ে যাচ্ছে এই পরীক্ষাগুলো আমি নিয়ে নিব। যারা আমি রেকর্ডিংটা অফ করে নিই, আজকে এতটুকুই থাক, সূত্রগুলো বুঝাই দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে ওখান থেকে অঙ্কগুলো করে ফেলা। আমি রেকর্ডিংটা অফ করে নিই, দাঁড়ান।